ম্যাডাম, ওই গ্রামে সরকারি যোজনার অধীনে গরিব মহিলাদের গরু মহিষ দেওয়ার একটি প্রকল্প শুরু হয়েছিল। এই প্রকল্পটি অনেক বড় আশা নিয়ে এসেছিল, যাতে মহিলারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে পারে। কিন্তু ম্যাডাম, প্রকল্পের এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে বড় ধরনের দুর্নীতি। গ্রামের নেতা, কিছু দালাল এবং কিছু কর্মকর্তা মহিলাদের কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা আদায় করছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে কিছুই পৌঁছচ্ছে না। আমরা যদি সরাসরি ব্যবস্থা নিই তাহলে প্রমাণ নষ্ট করে ফেলা হবে। ওরা অনেক প্রভাবশালী, রাজনৈতিক যোগাযোগও আছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। ইন্সপেক্টর, যদি সরাসরি ব্যবস্থা নেওয়া কঠিন হয় তাহলে আমরা সরাসরি যাব না। আমি নিজেই ওই গ্রামে যাব, কিন্তু একজন অফিসার হিসেবে নয়। আমি দুধওয়ালি সেজে সেখানে যাব। এই যে দুধওয়ালি, একটু এদিকে আয়, দেখি তো কেমন দুধ বেচিস তুই। এটা ফাটেনি তো? এই কাজ তোর দ্বারা হবে না। যদি আরামের জীবন চাস তো আমাদের সঙ্গে থাক। কি আর ইনকাম করবি তুই? আমি তোকে এক রাতেই ধনী করে দেব। বন্ধুরা, উত্তরপ্রদেশের সেই ছোট্ট গ্রামে সকাল সবসময় একটু আগেই আসত। সূর্য ওঠার আগেই মহিলারা জেগে উঠত, উনুনে আগুন জ্বালাত, বাচ্চাদের জন্য রুটি সেঁকত এবং তারপর ক্ষেতের দিকে বেরিয়ে পড়ত। মাটি মাখা পা, কপালে ঘাম আর মনে একটাই চিন্তা, আজকের দিনটা কিভাবে কাটবে। দারিদ্র্য এখানে কেবল কোনো শব্দ ছিল না, বরং তা ছিল প্রতিদিনের নিঃশ্বাস। গ্রামের অলিগলিতে কাঁচা ঘরের সারি, বর্ষায় দেয়াল ভিজে যেত, গরমে ছাদ তেতে উঠত। পুরুষদের অনেকেই শহরে দিনমজুরির কাজে চলে যেত। পেছনে থেকে যেত মহিলারা, বাচ্চারা আর বয়স্করা। মহিলারা ঘর সামলাত, খেতে মজুরি খাটত, আর তবুও তাদের পরিশ্রমকে প্রায়ই কাজ নয় বরং কর্তব্য বলা হতো। এই পরিস্থিতির মধ্যেই একদিন খবর এলো যে সরকারের পক্ষ থেকে পশুপালন যোজনা শুরু হচ্ছে। গরিব মহিলাদের গরু ও মহিষ দেওয়া হবে, যাতে তারা দুধ বিক্রি করে নিজেদের আয় বাড়াতে পারে। গ্রামে এই প্রথম এমন কোনো যোজনা এসেছিল যা সরাসরি মহিলাদের নামে ছিল। পঞ্চায়েত ভবনের বাইরে পোস্টার লাগানো হলো, কর্মকর্তারা এলেন, ভাষণ হলো, ক্যামেরা ঝলকালো। বলা হলো যে এবার গ্রামের চিত্র বদলে যাবে, মহিলারা স্বাবলম্বী হবে, বাচ্চাদের পড়াশোনা ভালো হবে। মহিলাদের চোখে আনন্দের ঝিলিক দেখা গেল। সাবিত্রী, যে রোজ অন্যের ক্ষেতে মজুরি খাটত, সে ভাবল যদি নিজের গরু থাকে তাহলে প্রতিদিনের ইনকাম নিশ্চিত থাকবে। কমলা মনে মনে হিসাব কষল যে দুধ বিক্রি করে সে তার ছেলেকে স্কুলে পাঠাতে পারবে। বয়স্ক রামদুলারি বললেন যে যদি বউদের হাতে ইনকাম থাকে তবে বাড়ির সম্মানও বাড়বে। কিন্তু স্বপ্নের সাথে শর্ত এলো। আবেদন করার জন্য কাগজ লাগবে, কাগজের জন্য সই, আর সইয়ের জন্য সাহায্য ফি। গ্রামে কিছু নতুন মুখ সক্রিয় হয়ে উঠল। তারা নিজেদের সাহায্যকারী বলে পরিচয় দিত। বলতো যে তারা ফর্ম পূরণ করে দেবে, অফিসারের সাথে দেখা করিয়ে দেবে, তাড়াতাড়ি অনুমোদন পাইয়ে দেবে। বিনিময়ে সামান্য টাকা চাইত। টাকাটা সামান্য ছিল না। কারো কাছ থেকে ৫,০০০, কারো কাছ থেকে ১০,০০০। গরিব মহিলাদের জন্য এই টাকা অনেক বড় ছিল, কিন্তু আশা তার চেয়েও বড় ছিল। অনেকেই তাদের গয়না বন্ধক রাখল, কেউ ছাগল বিক্রি করে দিল, কেউ আত্মীয়ের কাছ থেকে ধার নিল। তাদের ভরসা দেওয়া হলো যে কিছুদিনের মধ্যেই তাদের আঙিনায় গরু বাঁধা থাকবে। কয়েক সপ্তাহ কেটে গেল, পঞ্চায়েতে তালিকা টাঙানো হলো। তাতে অনেক নাম ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে মহিলারা টাকা দিয়েছিল তাদের অনেকের নাম তালিকায় ছিল না, এবং যাদের নাম ছিল তাদের ঘরে কোনো পশু পৌঁছল না। বলা হলো পরের চালানে আসবে। ধীরে ধীরে ফিসফাস শুরু হলো। সাবিত্রী কমলাকে জিজ্ঞেস করল, তুই কিছু পেলি? কমলা মাথা নেড়ে না বলল। রামদুলারির বউ জানালো যে তার কাছ থেকে ১৫,০০০ টাকা নেওয়া হয়েছে, কিন্তু এখন কেউ উত্তর দেয় না। গ্রামের চৌপালে, অর্থাৎ বৈঠকখানায়, ওই লোকগুলোই বসে থাকত যারা নিজেদের যোজনার সমন্বয়কারী বলত। কোনো মহিলা প্রশ্ন করলে তাকে ধমক দেওয়া হতো, বলা হতো সরকারি কাজে সময় লাগে। কাউকে হুমকিও দেওয়া হতো যে বেশি কথা বললে নামই কেটে দেওয়া হবে। ধীরে ধীরে ভয় আশাকে গ্রাস করতে লাগল। যে মহিলারা তাদের ঘরের জমানো পুঁজি লাগিয়েছিল তারা এখন অনুশোচনা করছিল, কিন্তু মুখ খুলে বলার সাহস কারও ছিল না। গ্রামের নেতা প্রভাবশালী ছিল, কর্মকর্তাদের সাথে তার সম্পর্ক ছিল, পুলিশ পর্যন্ত তার হাত ছিল। এক সন্ধ্যায় সাবিত্রী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তার স্বামী শহর থেকে ফিরেছিল এবং জিজ্ঞেস করেছিল টাকার কি হল। যখন সে সত্যিটা বলল তখন ঘরে ঝগড়া হল। স্বামী রাগে বলল যে সে না ভেবেচিন্তে সিদ্ধান্ত কেন নিল। সাবিত্রীর কাছে কোনো উত্তর ছিল না।
সে শুধু এইটুকু জানত যে সে তার সন্তানদের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিয়েছিল। এরই মধ্যে জেলা সদরে কিছু অভিযোগ জমা পড়ল। কাগজপত্রে লেখা ছিল যে যোজনার নামে টাকা নেওয়া হচ্ছে, কিন্তু সুবিধাভোগীরা কিছু পাচ্ছে না। অভিযোগগুলো ছোট ছিল, কিন্তু আসছিল নিয়মিত। কেউ সাহস করে বেনামি চিঠিও পাঠাল। জেলায় সদ্য নিযুক্ত আইপিএস অফিসার মনিকা পর্যন্ত এই কথা পৌঁছাল। তিনি মাত্র কয়েক মাস আগেই এখানে এসেছিলেন। নিজের কঠোর ও সৎ মনোভাবের জন্য তিনি পরিচিত ছিলেন। যখন তিনি ফাইল দেখলেন, প্রথম নজরে সবকিছু ঠিক মনে হল। কাগজপত্রে বিতরণ দেখানো হয়েছিল, সই ছিল, ছবি ছিল, কিন্তু মনিকার কিছু খটকা লাগল। অভিযোগের সংখ্যা বাড়ছিল, এবং প্রতিটি অভিযোগ একই গ্রামের ছিল। তিনি ভাবলেন যে ব্যাপারটা শুধু গাফিলতির হতে পারে না, এখানে গভীর কোনো বিষয় আছে। ওদিকে গ্রামে পরিস্থিতি খারাপ হচ্ছিল। যে মহিলারা টাকা দিয়েছিল তারা এখন ঋণে ডুবে যাচ্ছিল। মহাজনরা দরজায় আসতে শুরু করল। চৌপালে নেতার দাপট বেড়েই চলেছিল। সে বলতো, সরকারি কাজ, সময় লাগবে, বেশি কথা বললে সব বাতিল হয়ে যাবে। এক রাতে কমলার ঘরে মহাজন এলো। সে কড়া গলায় বলল যে পরের মাসের মধ্যে টাকা ফেরত না দিলে সে তার ছোট জমিটা লিখিয়ে নেবে। কমলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ভেবেছিল গরু এলে দুধ বিক্রি করে ঋণ শোধ করবে, কিন্তু এখন তো গরুর নামও স্বপ্ন মনে হতে লাগল। সেই রাতে গ্রামের কিছু মহিলা চুপচাপ একত্রিত হল। তারা ঠিক করল যে তারা মিলে কিছু করবে, কিন্তু কার কাছে যাবে, কাকে বিশ্বাস করবে? ভয় ছিল যে নেতা জানতে পারলে অবস্থা আরও খারাপ হবে। এদিকে মনিকা ঠিক করলেন যে তিনি এই বিষয়টি হালকাভাবে নেবেন না। তিনি তার বিশ্বস্ত স্টাফদের বললেন শব্দ না করে তথ্য সংগ্রহ করতে, কিন্তু তিনিও জানতেন যে সরাসরি তদন্ত করলে খবর ফাঁস হয়ে যেতে পারে। গ্রামে বসে থাকা লোকগুলো শক্তিশালী ছিল এবং প্রমাণ গায়েব করতে দেরি লাগত না। মনিকা অনেক রাত পর্যন্ত তার অফিসে বসে রইলেন। ফাইল তার সামনে খোলা ছিল, বাইরে নিস্তব্ধতা। তিনি মনে মনে ঠিক করলেন যে এবার সত্যকে সামনে আনতেই হবে, পথ যত কঠিনই হোক না কেন। ওদিকে গ্রামে সকাল আবার সেভাবেই হল যেমন প্রতিদিন হতো, কিন্তু এখন বাতাসে একটা অস্থিরতা ছিল। আশার আলো ম্লান হয়ে আসছিল এবং তার আড়াল থেকে দুর্নীতির অন্ধকার পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা শুধু টাকার বিষয় ছিল না, এটা ছিল বিশ্বাসের প্রশ্ন। সেই মহিলাদের আত্মসম্মানের প্রশ্ন যারা প্রথমবারের মতো নিজের নামে কিছু পাওয়ার স্বপ্ন দেখেছিল। জেলার পুলিশ সদর দপ্তরের ভবন বাইরে থেকে যতটা শান্ত দেখাত, তার ভেতরে ততটাই তোলপাড় থাকত। সকাল ৮টা বাজতেই দপ্তরে ফাইলের খসখস শব্দ, ফোনের ঘণ্টা এবং দ্রুত পায়ের শব্দ বাজতে শুরু করত। সেই ভিড় আর হইচইয়ের মাঝে নিজের কেবিনে বসে আইপিএস মনিকা একটি ফাইলের উপর ঝুঁকেছিলেন। সেই ফাইলটি যাতে ওই গ্রামের পশুপালন যোজনার পুরো বিবরণ লেখা ছিল। কাগজপত্রে সবকিছু সাজানো ছিল, সুবিধাভোগীদের তালিকা, বিতরণের তারিখ, পেমেন্টের রসিদ, এমনকি গরু ও মহিষের সাথে তোলা ছবিও ছিল। প্রথম দেখায় এটি একটি আদর্শ প্রকল্প মনে হতো, কিন্তু অভিযোগের লাইনগুলো সেই কাগজগুলোর উজ্জ্বলতাকে ঝাপসা করে দিচ্ছিল। প্রতিটি অভিযোগে একই ব্যথা ছিল, আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু কিছু পাইনি। মনিকা নিজের চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস নিলেন। অভিজ্ঞতা তাকে বলছিল যে যখন কাগজ এত নিখুঁত হয় আর জমিন থেকে আওয়াজ একদম উল্টো আসে, তখন কোথাও না কোথাও বড় কোনো খেলা চলছে। তিনি তার বিশ্বস্ত ইন্সপেক্টর অরবিন্দকে ডাকলেন। অরবিন্দ বহু বছর ধরে চাকরিতে ছিলেন এবং সততার জন্য পরিচিত ছিলেন। স্যার, যদি সরাসরি তদন্ত করি তবে খবর পৌঁছে যাবে, অরবিন্দ ধীর স্বরে বললেন। আমারও তাই মনে হচ্ছে, মনিকা উত্তর দিলেন। আমাদের আগে সত্যটা জানতে হবে, ওদের টের পেতে দেওয়া যাবে না। এদিকে গ্রামে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। সাবিত্রীর ঘরে ঋণের বোঝা বাড়ছিল। কমলার স্বামী শহর থেকে ফোনে ক্ষোভ প্রকাশ করল। অনেক ঘরে এই যোজনা নিয়ে ঝগড়া শুরু হয়েছিল। মহিলারা নিজেদের প্রতারিত মনে করছিল, কিন্তু ভয় এখন তাদের গলায় আটকে ছিল। গ্রামের নেতা, যাকে লোকেরা বাইরে থেকে সেবক বলত, কিন্তু ভেতর থেকে সবাই তার আসল রূপ জানত, সে চৌপালে বসেই নিজের ক্ষমতার প্রদর্শনী করত। তার আশেপাশে ২-৩ জন লোক সবসময় থাকত, যারা প্রত্যেক আসা যাওয়া করে লোকের ওপর নজর রাখত। কোনো মহিলা প্রশ্ন করতে এলে তাকে এড়িয়ে যাওয়া হতো বা ভয় দেখানো হতো। মনিকা ঠিক করলেন যে এই বিষয়টি বোঝার জন্য তাকে ওই গ্রামের আসল চিত্র দেখতে হবে। শুধু রিপোর্ট আর কাগজ দিয়ে সত্য মিলবে না। তিনি অনেক রাত এটা নিয়ে ভাবতে ভাবতে কাটালেন।
সরাসরি ব্যবস্থা নেওয়ার মানে ছিল প্রমাণ নষ্ট হতে পারে, সাক্ষীরা ভয় পেতে পারে এবং পুরো বিষয়টি আবার ভাইলে চাপা পড়ে যেতে পারে। এক রাতে অনেকক্ষণ অফিসে বসে মনিকা জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালেন। তার প্রশিক্ষণের দিনগুলোর কথা মনে পড়ল, যখন শেখানো হয়েছিল যে পুলিশ অফিসারের সবচেয়ে বড় হাতিয়ার শুধু আইন নয়, কৌশলও। তিনি মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন, তিনি এবার উর্দিতে নয়, সাধারণ নারী হয়ে সত্যের কাছে পৌঁছবেন। পরের কয়েকদিন তিনি গোপন প্রস্তুতি শুরু করলেন। গ্রামের ভৌগোলিক অবস্থান, সেখানকার মানুষের নাম, চৌপালের সময় সব কিছু জানা হল। তিনি এটাও জানলেন যে গ্রামে দুধের কাজ সীমিত ছিল এবং বাইরে থেকে আসা দুধ বিক্রেতা মহিলাদের ওপর বেশি নজর দেওয়া হয় না। যখন তিনি অরবিন্দকে তার পরিকল্পনা জানালেন, অরবিন্দ কিছু সময় চুপ করে রইলেন। ম্যাডাম, এটা ঝুঁকিপূর্ণ, তিনি বললেন। যে মহিলারা রোজ ঝুঁকিতে বাঁচছে তাদের জন্য আমাদেরও একটু ঝুঁকি নিতে হবে। মনিকার উত্তর শান্ত কিন্তু দৃঢ় ছিল। ওদিকে গ্রামে খবর ছড়িয়ে পড়েছিল যে পরের তালিকা আসতে চলেছে। আবার কিছু মহিলার কাছে টাকা চাওয়া হলো। এবার টাকার পরিমাণ আরও বেশি ছিল। বলা হলো যে আগের দেরি ওপর মহল থেকে হয়েছিল, এখন সব ঠিক হয়ে যাবে। যাদের কাছে টাকা ছিল না তাদের মহাজনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। কমলা যখন অস্বীকার করল তখন তাকে হুমকি দেওয়া হলো যে তার নাম চিরতরে কেটে দেওয়া হবে। সে সারা রাত ঘুমাতে পারল না। তার মনে হল যেন সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এরই মধ্যে এক সকালে গ্রামের মেঠো পথে এক অচেনা মহিলাকে দেখা গেল। সাধারণ কাপড়, মাথায় আঁচল, হাতে দুধের পাত্র। সে গ্রামের এক প্রান্তে একটি খালি কুঁড়ে ঘর ভাড়া নিল। কেউ খুব একটা গুরুত্ব দিল না। গ্রামে প্রায়ই ছোট ব্যবসায়ীরা আসা যাওয়া করত। ওই মহিলা নিজের নাম বলল মায়া। সে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে লাগল যে কারো দুধ লাগবে কিনা। তার গলার স্বরে আপন ভাব ছিল, চেহারা শান্ত ছিল। ধীরে ধীরে কিছু বাড়িতে তার আসা যাওয়া শুরু হল। ওই মহিলা আর কেউ নয়, আইপিএস মনিকা ছিলেন। প্রথম দিন তিনি শুধু পরিবেশ বুঝলেন। দ্বিতীয় দিন তিনি মহিলাদের সঙ্গে সাধারণ কথাবার্তা বললেন। তৃতীয় দিন যখন সাবিত্রী তার সঙ্গে কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলল, তখন মনিকা সহজভাবে জিজ্ঞেস করলেন, বোন, সব ঠিক আছে তো? সাবিত্রী প্রথমে ইতস্তত করল, তারপর যেন তার ভেতরের বাঁধ ভেঙে গেল। সে ধীরে ধীরে সব বলে দিল, টাকা, প্রতিশ্রুতি, হুমকি। মনিকা চুপচাপ শুনতে থাকলেন। তার চোখে সহানুভূতি ছিল, কিন্তু মস্তিষ্ক প্রতিটি শব্দ রেকর্ড করছিল। কিছুদিনের মধ্যেই তিনি বুঝে গেলেন যে এটা শুধু কিছু দালালের কাজ নয়, বরং একটি সংঘবদ্ধ জাল। তালিকায় ভুয়া নাম যোগ করা হয়েছিল। কিছু পশু কাগজে বিতরণ করা হয়েছে, বাস্তবে কখনো কেনাই হয়নি। যেসব পশুর ছবি লাগানো ছিল সেগুলো অন্য জেলার ছিল। মনিকার রাগ হচ্ছিল, কিন্তু তিনি তা চেহারায় আসতে দেননি। তার এখন প্রমাণ দরকার ছিল। তিনি সাবধানে কথাবার্তা রেকর্ড করতে শুরু করলেন। কিছু নথির কপি জোগাড় করলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের সূত্র বের করলেন। কিন্তু বিপদও বাড়ছিল। গ্রামের নেতা নতুন মুখটি লক্ষ্য করতে শুরু করেছিল। তার মনে হল যে এই দুধওয়ালি একটু বেশি প্রশ্ন করে। একদিন সে তার লোককে বলল, খবর নাও তো, এ কে? মনিকা অনুভব করলেন যে নজর তার পিছু করছে, কিন্তু এখন পিছু হটা সম্ভব ছিল না। সত্যের স্তরগুলো খুলতে শুরু করেছিল এবং প্রতি স্তরের নিচে আরও গভীর অন্ধকার ছিল। রাতে নিজের কুঁড়েঘরে বসে মনিকা ডায়েরিতে লিখলেন, ভয় এখানে প্রতি ঘরে আছে, কিন্তু ভয়ের চেয়ে বড় হল অন্যায়, আর অন্যায়ের চেয়ে বড় হবে ন্যায় বিচার। গ্রামে এখন মায়ার চেহারা পরিচিত হয়ে গিয়েছিল। ভোরবেলা যখন সে মাথায় দুধের পাত্র নিয়ে গলি দিয়ে যেত, বাচ্চারা তার পেছনে দৌড়াত। কিছু বাড়িতে তাকে চায়ের জন্য আটকে রাখা হতো। কোথাও কেউ নিজের দুঃখের কথা শোনাত। তার সরলতা মানুষের বিশ্বাস জিতে নিয়েছিল। কিন্তু কিছু নজর এমনও ছিল যারা তাকে সন্দেহ করতে শুরু করেছিল। গ্রামের নেতা, যার নাম মানুষ সম্মানের সাথে নিত, কিন্তু মনে মনে তাকে ভয় পেত, এখন প্রকাশ্যে মায়াকে দেখতে শুরু করেছিল। চৌপালে বসে তাকে যেতে দেখে সে মুচকি হাসত, কিন্তু তার হাসিতে সম্মান নয়, অহংকার ফুটে উঠত। তার লোকেরা প্রায় রাস্তা আটকে মশকরা করতে শুরু করত। মায়া প্রতিবার মাথা নিচু করে শান্ত স্বরে উত্তর দিয়ে এগিয়ে যেত। ওদিকে মনিকার কাছে এখন অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ জমা হয়েছিল। সাবিত্রী, কমলা এবং আরও 2 জন মহিলা সাহস করে তাদের মোবাইলে পুরনো মেসেজ দেখালো যেখানে টাকা চাওয়া হয়েছিল। একজন তো লুকিয়ে সেই রসিদের ছবিও তুলে নিয়েছিল, যা আসল নয় বরং একটি নকল স্লিপ ছিল। মনিকা বুঝে গিয়েছিলেন যে এই খেলা শুধু টাকার নয়,
ক্ষমতার অপব্যবহারেরও। কিন্তু সত্য যতটা তাদের কাছে আসছিল, বিপদও ততটা বাড়ছিল। গ্রামে ফিসফাস হতে লাগল যে এই দুধওয়ালি একটু অন্যরকম। একদিন সন্ধ্যায় যখন তিনি কুঁড়ে ঘরে ফিরলেন, দেখলেন দরজার কাছে কেউ দাঁড়িয়েছিল। সে দ্রুত অদৃশ্য হয়ে গেল, কিন্তু বার্তা পরিষ্কার ছিল, তার ওপর নজর রাখা হচ্ছে। পরদিন চৌপালে পরিবেশ একটু অন্যরকম ছিল। নেতা ইচ্ছে করে সবার সামনে মায়াকে ডেকে পাঠাল। সে উচ্চস্বরে বলল যে দুধ এখানেই এনে দেখাও। গ্রামের অনেক লোক সেখানে উপস্থিত ছিল। মহিলারাও দূরে দাঁড়িয়ে দেখছিল। মায়া শান্তভাবে দুধের পাত্র সামনে রাখল। নেতা ঢাকনা খুলল, শুঁকল এবং তারপর হঠাৎ পুরো পাত্রটি মাটিতে উল্টে দিল। সাদা দুধ মাটিতে বয়ে যেতে লাগল। চৌপালে বসে থাকা কিছু লোক হেসে উঠল। নেতা আর চোখে তার দিকে তাকাল এবং ধীর কিন্তু অপমানে ভরা স্বরে বলল যে এই কাজ তার দ্বারা হবে না। সে বলল যে এত সুন্দর আর যুবতী মহিলার দুধ বিক্রি করার দরকার নেই, তার সাথে থাকলে আরামের জীবন পাওয়া যেতে পারে। তার শব্দে অহংকার ছিল, অপবাদ ছিল এবং এক ধরনের হুমকিও ছিল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। কিছু লোকের চোখ নিচু হয়ে গেল, কারোর চেহারায় অস্বস্তি ছিল। সাবিত্রী আর কমলা দূরে দাঁড়িয়ে কাঁপছিল। তাদের মনে হল মায়া হয়তো কেঁদে ফেলবে বা গ্রাম ছেড়ে চলে যাবে। মনিকার ভেতরে আগুন জ্বলে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে হল এখনই নিজের আসল পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তার করান, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন। তার পরিকল্পনা এখনও পুরোপুরি শেষ হয়নি। কিছু গুরুত্বপূর্ণ সূত্র বাকি ছিল। যদি এখনই সত্য সামনে এসে যায়, তবে বাকিরা সতর্ক হয়ে যাবে এবং প্রমাণ নষ্ট করে দেবে। তিনি নিজের চোখে ভয় আর অপমানের অভিনয় করলেন। চুপচাপ খালি পাত্র তুললেন এবং কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। পেছন থেকে আবার হাসির শব্দ এলো, কিন্তু সেই হাসি এখন তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সেই রাতে কুঁড়েঘরে বসে মনিকা নিজেকে প্রথমবারের মতো দুর্বল মনে করলেন। উর্দিতে থাকাকালীন তিনি অনেক অপরাধীর মুখোমুখি হয়েছেন, কিন্তু এই ধরনের ব্যক্তিগত অপমান আলাদা ছিল। তিনি আয়নায় নিজেকে দেখলেন এবং ধীরে বললেন যে এটা শুধু তার অপমান নয়, সেই সব মহিলার অপমান যাদের দুর্বল মনে করা হয়। তিনি সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত কর্মকর্তাদের গোপন বার্তা পাঠালেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নথি জোগাড় করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিশ্চিত করতে হবে এবং সবচেয়ে জরুরি, মহিলাদের জবানবন্দি সুরক্ষিত করতে হবে। ওদিকে গ্রামে নেতার সাহস আরও বেড়ে গিয়েছিল। তার মনে হল সে একটা মেয়েকে সবার সামনে ঝুঁকিয়ে দিয়েছে। সে তার লোকদের বলল যে এখন আর কোনো মহিলা যেন বেশি প্রশ্ন না করে। ভয়ের পরিবেশ আরও গভীর হল, কিন্তু সেই ভয়ের মাঝেই এক পরিবর্তনের জন্ম হচ্ছিল। সাবিত্রী প্রথমবারের মতো তার স্বামীকে স্পষ্টভাবে বলল যে যা হয়েছে তা ভুল ছিল। কমলা ঠিক করল যে যাই হোক না কেন সে সাক্ষ্য দেবে। তারা মায়ার চোখে যে আগুন দেখেছিল তা তাদের ভেতরেও সাহস জাগিয়েছিল। পরদিন সকালে গ্রামে হালকা কুয়াশা ছিল। মানুষ যার যার কাজে ব্যস্ত ছিল, কিন্তু চৌপালের কাছে অস্বাভাবিক শোরগোল শুরু হল। দূর থেকে পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু যখনই দুটি জিপ চৌপালের সামনে এসে থামল, সবার শ্বাস আটকে গেল। জিপের দরজা খুলল এবং সবার আগে নামল সেই মহিলা যাকে সবাই মায়া ভাবত। কিন্তু আজ সে সাধারণ শাড়িতে নয়, বরং খাকি উর্দিতে ছিল। তার কাঁধে তারা চকচক করছিল। চেহারা সেটাই ছিল, কিন্তু এখন চোখে সংকোচ নয়, অধিকার ছিল। চৌপালে বসা নেতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাসি গায়েব হয়ে গিয়েছিল। সে তোতলামি করে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? মনিকা দৃঢ় স্বরে নিজের পরিচয় দিলেন। গ্রামে পিনপতন নীরবতা নেমে এলো। মহিলাদের চোখে বিস্ময় আর গর্ব ছিল। তিনি ইশারা করলেন এবং পুলিশ সঙ্গে সঙ্গে নথি বাজেয়াপ্ত করতে শুরু করল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তদন্তের আদেশ দেখানো হল। কিছু লোককে ঘটনাস্থলেই আটক করা হল। নেতা বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু এখন তার গলায় সেই ভয় ছিল যা সে এতদিন অন্যদের মধ্যে ঢুকিয়ে এসেছে। সাবিত্রী এগিয়ে এলো। তার পা কাঁপছিল, কিন্তু গলা স্থির ছিল। সে সবার সামনে জবানবন্দি দিল যে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। কমলাও সাহস দেখাল। একে একে মহিলারা এগিয়ে আসতে লাগল। সেই চৌপাল, যেখানে গতকাল অপমানের হাসি বেজেছিল, আজ ন্যায়ের প্রতিধ্বনিতে ভরে গেল। মনিকা এক মুহূর্তের জন্য সেই মাটির দিকে তাকালেন যেখানে গতকাল দুধ পড়েছিল। তার মনে হল যেন সেই সাদা দুধ বৃথা যায়নি। ওটা অপমানের নয়, পরিবর্তনের শুরু ছিল। গ্রামের মানুষ বুঝতে পেরেছিল যে এটি শুধু একজন অফিসারের পদক্ষেপ নয়, বরং একটি বার্তা।
যারা নিজেকে অজেয় মনে করে তাদের জন্যেও আইন আছে। কিন্তু মনিকা জানতেন যে আসল লড়াই এখনও বাকি। গ্রেফতার প্রথম ধাপ, বিচার প্রক্রিয়া দীর্ঘ হবে, সাক্ষীদের সুরক্ষিত রাখতে হবে, মহিলাদের বিশ্বাস ধরে রাখতে হবে। গ্রামে অভিযানের খবর পুরো জেলায় ছড়িয়ে পড়েছিল। চৌপাল থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া নেতা আর তার সঙ্গীদের ছবি মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়াল। যে মানুষগুলো বছরের পর বছর তার সন্ত্রাস দেখেছে তারা বিশ্বাস করতে পারছিল না যে ওই একই লোক এখন পুলিশ জিপে মাথা নিচু করে বসে আছে। কিন্তু মনিকা জানতেন যে আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শুরু হতেই চাপ আসতে শুরু করল। কিছু স্থানীয় প্রভাবশালী লোক ফোন করতে লাগল। বলা হতে লাগল যে ব্যাপারটা ছোট, আপোস করে নেওয়া হোক। কেউ কেউ এটাও ইশারা দিল যে মামলা এগোলে তা রাজনৈতিক রূপ নিতে পারে। মনিকা প্রতিটি ফোনের উত্তর একটাই দিলেন, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। ওদিকে গ্রামে মিশ্র প্রতিক্রিয়া ছিল। কিছু লোক খুশি ছিল যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, কিন্তু কিছু লোক ভয় পাচ্ছিল যে আসামিরা ছাড়া পেলে প্রতিশোধ নেবে। সাবিত্রী আর কমলার মতো মহিলারা এখনও শঙ্কিত ছিল। তারা প্রথমবার জবানবন্দি দিয়েছিল এবং এখন তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তা ছিল। মনিকা সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করলেন। তিনি টিমকে নির্দেশ দিলেন যে কোনো মহিলাকে যেন একা মনে না হতে দেওয়া হয়। পঞ্চায়েত ভবনে একটি খোলা বৈঠক রাখা হলো, যেখানে তিনি পরিষ্কার বললেন যে যদি কারো ওপর চাপ সৃষ্টি করা হয় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার গলায় দৃঢ়তা ছিল এবং এই দৃঢ়তা গ্রামবাসীর জন্য ভরসা হয়ে উঠছিল। তদন্তের সময় অনেক চমকপ্রদ তথ্য সামনে এলো। ভুয়ো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল। যেসব পশুর বিতরণ কাগজে দেখানো হয়েছিল সেগুলো কখনো কেনাই হয়নি। কিছু কর্মকর্তার যোগসাজশও সামনে আসতে লাগল। ফাইল খুলতেই দুর্নীতির স্তরগুলো পরিষ্কার দেখা যেতে লাগল। অভিযুক্ত নেতা শুরুতে নিজেকে নির্দোষ দাবি করল। সে বলল সব কাজ নিয়ম মেনেই হয়েছে। কিন্তু যখন ব্যাংক রেকর্ড এবং রেকর্ড করা কথোপকথন সামনে রাখা হলো, তখন তার গলার স্বর নিচু হয়ে গেল। সে প্রথমবার বুঝতে পারল যে এবার মামলা ধামাচাপা দেওয়া যাবে না। গ্রামের মহিলারা ধীরে ধীরে একে অপরের হাত ধরতে শুরু করল। আগে যারা আলাদা আলাদা ভয় পেত, এখন তারা একসাথে দাঁড়াতে শুরু করল। সাবিত্রী বলল যে তারা যদি একজোট থাকে তবে কেউ তাদের দ্বিতীয়বার ঠকাতে পারবে না। কমলা পঞ্চায়েতে মন খুলে কথা বলতে শুরু করল। এই পরিবর্তন ছোট ছিল, কিন্তু গভীর ছিল। মনিকা প্রায় গ্রামে আসতেন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। তিনি এখন আর দুধবালি হিসেবে নয়, অফিসার হিসেবে আসতেন, কিন্তু তার ব্যবহারে সেই একই আপন ভাব ছিল। তিনি মহিলাদের বোঝালেন যে যোজনার টাকা তাদের অধিকার, কারো দয়া নয়। কিছুদিন পর জেলা প্রশাসন ঘোষণা করল যে যোজনার পুরো পর্যালোচনা হবে এবং যেসব মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের ফেরত দেওয়া হবে। এটা শুনে অনেক ঘরে প্রথমবার স্বস্তির নিঃশ্বাস পড়ল। তবুও মনিকা সতর্ক ছিলেন। তিনি জানতেন যে দুর্নীতি শুধু একজন ব্যক্তির নয়, চিন্তার অংশ হয়ে যায়। একটি গ্রেফতারিতে সবকিছু শেষ হয় না। তিনি তার টিমকে বললেন এই মামলাটিকে উদাহরণ হিসেবে তৈরি করতে, যাতে ভবিষ্যতে কেউ এমন সাহস না করে। গ্রামের গলিতে এখন ওই লোকগুলোই আলোচনা করছিল যারা আগে চুপ থাকত। চৌপাল যেখানে কখনো ভয়ের ছায়া ছিল, এখন তা বিতর্ক আর প্রশ্নের জায়গায় পরিণত হচ্ছিল। এই পরিবর্তন পুরোপুরি স্থায়ী হবে কিনা তা সময় বলবে, কিন্তু এটা নিশ্চিত ছিল যে গ্রাম আর আগের মতো থাকবে না। মনিকা সেই মাটির দিকে তাকালেন যেখানে একসময় দুধ পড়েছিল। তার মনে হল অপমানের সেই ঘটনাই এই পরিবর্তনের স্ফুলিঙ্গ হয়েছিল। যদি সেই দিন না আসত তবে হয়তো সত্য এত তাড়াতাড়ি সামনে আসত না। গ্রেফতারের পরের এই যুদ্ধ দীর্ঘ ছিল, কিন্তু এখন আর তিনি একা ছিলেন না। গ্রামের মহিলারা, যারা একসময় চুপ ছিল, এখন এই লড়াইয়ের অংশীদার হয়ে গিয়েছিল। গ্রেপ্তার এবং প্রাথমিক পদক্ষেপের পর গ্রামে যে নিস্তব্ধতা নেমে এসেছিল তা ধীরে ধীরে এক নতুন চাঞ্চল্যে পরিণত হতে লাগল। মানুষ এখন বুঝতে পারছিল যে এই মামলা শুধু কিছু টাকার ছিল না, বরং আত্মসম্মান আর অধিকারের ছিল। যে মহিলারা এতদিন নিজেকে দুর্বল মনে করত, তারা প্রথমবার নিজেদের ভেতরের শক্তি চিনতে পারছিল। জেলা প্রশাসন যোজনার পূর্ণ পর্যালোচনা শুরু করল। যেসব অ্যাকাউন্টে গরমিল পাওয়া গিয়েছিল সেগুলো সিল করা হলো। যেসব মহিলার কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হয়েছিল তাদের তালিকা তৈরি করা হলো। ধীরে ধীরে কিছু টাকা ফেরতও পাওয়া যেতে লাগল। এটি পুরোপুরি ক্ষতিপূরণ ছিল না, কিন্তু একটি সংকেত ছিল যে বিচার প্রক্রিয়া চলছে। মনিকা গ্রামে একটি বৈঠক ডাকলেন। এবার পরিবেশ আলাদা ছিল। মহিলারা ইতস্তত করে নয়, আত্মবিশ্বাসের সাথে এসেছিল। সাবিত্রী সরাসরি বলল যে এখন তারা কোনো দালালকে টাকা দেবে না।
অমলা পরামর্শ দিল যে এখন থেকে সব আবেদন সম্মিলিতভাবে পূরণ করা হবে, যাতে কেউ একা ফেসে না যায়। এই বৈঠকগুলোর প্রভাব দেখা যেতে লাগল। গ্রামের মহিলারা একটি ছোট দল গঠন করল, যেখানে তারা প্রতিটি সরকারি যোজনার তথ্য শেয়ার করত। কোনো নতুন ফর্ম এলে সবাই মিলে পড়ত। যদি কেউ বুঝতে না পারত, তবে তারা সরাসরি ব্লক অফিসে গিয়ে জিজ্ঞেস করত। এই পদক্ষেপ ছোট ছিল, কিন্তু তাদের চিন্তার পদ্ধতিতে বড় পরিবর্তন আনছিল। ওদিকে জেলে বন্দি নেচা এখন বুঝতে পারছিল যে তার ক্ষমতা ততটা অটুট ছিল না যতটা সে ভাবত। তার কিছু সঙ্গী জামিনের চেষ্টায় ছিল, কিন্তু তদন্ত মজবুত ছিল। যেসব কর্মকর্তার নাম সামনে এসেছিল তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল। গ্রামের পুরুষদের মনোভাবও ধীরে ধীরে বদলাতে লাগল। আগে অনেকে তাদের স্ত্রীদের দোষ দিত যে তারা কেন টাকা দিল। এখন তারা বুঝতে পারল যে আসল দোষ তাদের ছিল যারা বিশ্বাসের সহযোগ নিয়েছিল। কিছু ঘরে স্বামী স্ত্রী মিলে আগামী দিনের পরিকল্পনা করতে লাগল, যে যখন আসল পশু পাওয়া যাবে তখন দুধের ব্যবসা কিভাবে বাড়ানো যায়। কয়েক সপ্তাহ পর সত্যিই পশুর প্রথম চালান গ্রামে পৌঁছাল। এবার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ছিল। পশু চিকিৎসক উপস্থিত ছিলেন, কর্মকর্তাদের নজরদারি ছিল, এবং মহিলাদের হাতে সরাসরি নথি তুলে দেওয়া হল। যখন সাবিত্রীর আঙিনায় প্রথমবার একটি গরু বাঁধা হল, তখন তার চোখে জল চলে এলো। এটি শুধু একটি পশু ছিল না, এটি ছিল তার আত্মসম্মান ফিরে পাওয়া। মনিকা সেদিন দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন। তিনি অনুভব করলেন যে আইনের আসল উদ্দেশ্য এটাই, ভয় নয়, বিশ্বাস তৈরি করা। তিনি মহিলাদের বললেন যে এখন এই দায়িত্ব তাদেরও, যে তারা এই পরিবর্তন ধরে রাখবে। যদি আবার কখনো কোনো ভুল কাজ চোখে পড়ে, তবে যেন চুপ না থাকে। গ্রামের সকালগুলো এখন আগের মতোই ছিল, কিন্তু তাতে এক নতুন শক্তি ছিল। দুধের পাত্রের শব্দে এখন পরিশ্রমের সাথে আশাও ছিল। চৌপালে এখন শুধু নেতার আওয়াজ নয়, অনেক আওয়াজ শোনা যেত। প্রশ্ন করা হতো, উত্তর চাওয়া হতো। মনিকা জানতেন যে পরিবর্তন একদিনে আসে না, এবং একটি অভিযানেই শেষ হয় না। কিন্তু তিনি এটাও দেখেছিলেন যে যখন মানুষ ভয়ের দেয়াল ভেঙে দেয়, তখন কোনো শক্তি তাদের দীর্ঘ সময় দমিয়ে রাখতে পারে না। সময় কাটতে লাগল, কিন্তু সেই গ্রামের গল্প জেলায় একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। আদালতে মামলা এগিয়ে যাচ্ছিল, প্রমাণ মজবুত ছিল, সাক্ষীরা অটল ছিল। যে লোকেরা একসময় ভেবেছিল তাদের প্রভাব চিরকাল থাকবে, তারা এখন আইনের সামনে দাঁড়িয়েছিল। এটি শুধু শাস্তির বিষয় ছিল না, এটি ছিল এই বার্তা দেওয়ার বিষয় যে বিশ্বাসের সাথে যারা খেলা করে তাদের উত্তর দিতেই হবে। গ্রামের চিত্র এখন বদলে গিয়েছিল। যেসব আঙিনায় কখনো হতাশা ছড়িয়ে থাকত, সেখানে এখন গরুর ঘণ্টার শব্দ শোনা যেত। ভোরবেলা মহিলারা দুধ দোয়াত, বাচ্চারা পাশে দাঁড়িয়ে সাহায্য করত। দুধ এখন শুধু আয়ের উৎস ছিল না, তার স্বাবলম্বিতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। সাবিত্রী তার ছেলেকে স্কুলে পুনরায় ভর্তি করাল। কমলা ঋণের বড় অংশ শোধ করে দিল। রামদুলারির বউ প্রথমবার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলল। এগুলো ছোট ছোট পরিবর্তন ছিল, কিন্তু প্রতিটি পরিবর্তনের পেছনে একটি বড় শিক্ষা লুকিয়েছিল। ভয়ের চেয়ে বড় হল সাহস। চৌপল, যেখানে কখনো অপমানের আওয়াজ বাজত, এখন খোলা বৈঠকের জায়গা হয়ে গিয়েছিল। সেখানে এখন মহিলারাও সমানভাবে বসত এবং নিজেদের মতামত রাখত। কোনো যোজনার তথ্য এলে সবার আগে প্রশ্ন করা হতো, কাগজ দেখা হতো, নিয়ম বোঝা হতো। এখন অন্ধবিশ্বাস নয়, সচেতনতা ছিল। মনিকা সময়ে সময়ে গ্রামে আসতেন, এখন তার কোনো ছদ্মবেশের প্রয়োজন ছিল না। মানুষ তাকে সম্মানের সাথে দেখত। কিন্তু তিনি সবসময় এটাই বলতেন যে আসল শক্তি গ্রামের মহিলাদের, যারা নীরবতা ভেঙেছে। তিনি শেষ বৈঠকে বললেন যে আইন তখনই শক্তিশালী হয় যখন মানুষ তার পাশে দাঁড়ায়। যদি অন্যায় দেখা যায় আর মানুষ চুপ থাকে, তবে ভুল লোকেরা শক্তিশালী হয়ে ওঠে। একদিন গ্রামের স্কুলে একটি ছোট অনুষ্ঠান রাখা হলো। বাচ্চারা নাটক করল, যেখানে দেখানো হলো যে কিভাবে লোভ আর ভয়ের সাথে লড়াই করে সত্যের জয় হয়। শেষে একটি বাচ্চা মেয়ে মঞ্চে এসে বলল যে সে বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়। এটা শুনে মনিকার চোখে হালকা জল চলে এলো। তার মনে হল আসল পরিবর্তন এটাই, যখন আগামী প্রজন্ম ভয় নয়, স্বপ্ন দেখে। আদালতের রায় এলো, দোষীরা শাস্তি পেল। গ্রামে কেউ উৎসব করল না, কিন্তু একটি গভীর তৃপ্তি অবশ্যই ছিল। এটি প্রতিশোধের জয় ছিল না, এটি ছিল ন্যায়ের জয়। সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, মনিকা গ্রামের সেই মেঠো পথে আবার পা রাখলেন, যেখান দিয়ে তিনি একদিন দুধওয়ালি সেজে গিয়েছিলেন। বাতাসে এখন আগের মতো দমবন্ধ ভাব ছিল না। তিনি মাটির দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন যে কখনো কখনো পরিবর্তনের জন্য ঊর্ধ্বের চেয়ে বেশি প্রয়োজন
মানবিকতা আর সাহস। গ্রাম এখন পুরোপুরি নিখুঁত ছিল না, চ্যালেঞ্জ এখনও ছিল, কিন্তু একটা পার্থক্য স্পষ্ট ছিল। এখন কোনো মহিলাই নিজেকে একা বা অসহায় মনে করত না। তারা শিখে নিয়েছিল যে যদি আওয়াজ একসাথে ওঠে তবে সবচেয়ে শক্তিশালী অন্যায়ও পড়ে যেতে পারে। এভাবেই সেই গ্রামের গল্প শুধু একটি যোজনার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের থাকল না, বরং আত্মসম্মান, সচেতনতা আর সাহসের গল্প হয়ে উঠল। আর সেই গল্পের কেন্দ্রে একটি সত্য চিরকালের জন্য লেখা হয়ে রইল। যখন একজন নারী উঠে দাঁড়ায়, তখন তার সাথে আরও অনেক নারী উঠে দাঁড়ায়, এবং তারপর পরিবর্তনকে কেউ আটকাতে পারে না।